সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে WBHS টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের দর্শনের পেজ নাম্বার G6 পেজের যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। এর অথবা নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তর করে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো। পরীক্ষায় 4টে বাক্য দেওয়া থাকবে, 4 দুগুণ 8 নম্বর। 1, কেবলমাত্র সত্যবাদীরাই সুখী। দেখো কেবলমাত্র আছে, তাহলে এ বচন হবে, আর বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে এই বাক্যের উদ্দেশ্য সত্যবাদী আর বিধেয় হচ্ছে সুখী। এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল সুখী ব্যক্তি হয় সত্যবাদী। উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। 2, বর্গাকার বৃত্ত নেই। দেখো এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে বৃত্ত আর বিধেয় হচ্ছে বর্গাকার, তাহলে নেই আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো বৃত্ত নয় বর্গাকার। উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। 3, স্বার্থপর নয় এমন লোকের সংখ্যা খুবই অল্প। দেখো খুবই অল্প আছে, ব্যতিক্রম নিয়ম। সদার্থক হলে ও বচন, নঙর্থক হলে আয় বচন। যেহেতু নঙর্থক আছে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে লোক, তাহলে কোনো কোনো লোক হয় স্বার্থপর। উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় অব্যাপ্য। 4, সব ধনী ব্যক্তি সুখী নয়। দেখো সব আছে আর নয় আছে, ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। উদ্দেশ্য ধনী ব্যক্তি, ধনী ব্যক্তি নয় সুখী। উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য। বীর অথবা নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে পরিণত করে বিবর্তনে আবর্তন করো। 1, স্বল্প সংখ্যক ছাত্র বিতর্কে দক্ষ হয়। দেখো স্বল্প সংখ্যক আছে, ব্যতিক্রম নিয়ম। সদার্থক হলে ও বচন, নঙর্থক হলে আয় বচন। যদি সদার্থক আছে ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো উদ্দেশ্য আছে ছাত্র, কোনো ছাত্র নয়। বিধেয় হচ্ছে বিতর্কে দক্ষ, বিতর্কে দক্ষ। তাহলে প্রথমে বিবর্তন ক্রিয়া সম্পন্ন করতে হবে, তাহলে পাশে লিখব বিবর্তনীয়। দেখো একে বিবর্তন করলে ও থাকলে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো। দেখো বিবর্তনীকে উদ্দেশ্যপদ এক হবে, তাহলে ছাত্র। গুণের পরিবর্তন হয়, তা নয় আছে কী হবে, হয়। আর বিতর্কে দক্ষ আছে, তাহলে বিধেয় পদের আগে অ বসবে, তাহলে বিতর্কে অদক্ষ। পাশে লিখব বিবর্তিত। এবার এই বিবর্তিত বচনকে আবর্তিত করব, তাহলে আয় থাকলে আবর্তন করলে আয় বচন হবে। তাহলে অথয়েব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো
কোনো, দেখো আবর্তনিকায় উদ্দেশ্য আর বিধি স্থান পরিবর্তন করে, তাহলে বিতর্কে অদক্ষ আগে আসবে। তাহলে কোনো কোনো বিতর্কে অদক্ষ ব্যক্তি হয় ছাত্র। পাশে লিখব আবর্তিত। 2, জড় ব্যতীত আর কিছুই অচেতন নয়। দেখো ব্যতীত আছে আর নয় আছে, তাহলে কেবলমাত্র নিয়ম হবে এ বচন হবে আর উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। তাহলে এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে জড় আর বিধেয় হচ্ছে অচেতন। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব যে সকল অচেতন বস্তু হয় জড়। পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তন করব, এ থাকলে বিবর্তন করলে ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো অচেতন বস্তু নয়। বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অ জড়। পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করলে ই থাকলে ই বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো আবর্তনিকায় উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে অজড় আগে চলে আসবে, অজড় বস্তু নয় অচেতন বস্তু। পাশে লিখব আবর্তিত। 3, স্বৈরাচারী অথচ গণতান্ত্রিক এমন রাষ্ট্রনায়ক নেই। দেখো নেই আছে ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো স্বৈরাচারী রাষ্ট্রনায়ক নয় গণতান্ত্রিক। পাশে লিখব বিবর্তনীয়। দেখো একে বিবর্তন করলে ই থাকলে এ বচন হবে, তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল স্বৈরাচারী রাষ্ট্রনায়ক, গুণের পরিবর্তন হবে, তাহলে হয় অগণতান্ত্রিক। পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করলে এ থাকলে আয় বচন হবে, এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো আবর্তনিকে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে অগণতান্ত্রিক রাষ্ট্রনায়ক হয় স্বৈরাচারী রাষ্ট্রনায়ক। পাশে হবে আবর্তিত। 4, হিংস্র পশু আছে। দেখো আছে আছে আয় বচন হবে, এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো, দেখো উদ্দেশ্য আছে পশু, তাহলে কোনো কোনো পশু হয় হিংস্র। পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তন করলে আয় থাকলে ও বচন হবে, এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো
দেখো বিবর্তনের উদ্দেশ্য এক থাকবে, তাহলে পশু গুণের পরিবর্তন হবে, নয় বৃদ্ধি পদের আগে অহিংস্র, পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করব, আর আমরা জানি ও বচনে আবর্তন হয় না, তাহলে অতএব চিহ্ন লিখব ও বচনের আবর্তন সম্ভব নয়। সি দাগ, নির্মুক্ত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। এক, সব পুস্তক ভ্রমাধীন এবং সব পুস্তক মনুষ্যকৃত, সুতরাং সব মনুষ্যকৃত পদার্থই ভ্রমাধীন। দেখো প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? সুতরাংয়ের পরের বাক্য, সব মনুষ্যকৃত পদার্থই ভ্রমাধীন, এটা সিদ্ধান্ত। দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে কী বচন হবে? দেখো সব আছে, এ বচন হবে, তাহলে সকল মনুষ্যকৃত পদার্থ হয় ভ্রমাধীন। দেখো এখান থেকে আমরা দুটো পদ পেলাম, একটা পেলাম পক্ষপদ যাকে আমরা এস দ্বারা চিহ্নিত করব, আর পেলাম সাধ্যপদ যাকে পি দ্বারা চিহ্নিত করব। এবার খুঁজব মনুষ্যকৃত পদার্থ আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্য অপধান আশ্রয় বাক্য হবে। দেখো সব পুস্তক মনুষ্যকৃত, তাহলে এটা হবে অপধান আশ্রয় বাক্য। এলেপ করে এ বচন হবে, তাহলে সকল, উদ্দেশ্য কি? পুস্তক, তাহলে সকল পুস্তক হয় মনুষ্যকৃত পদার্থ। দেখো বাকি আছে সব পুস্তক ভ্রমাধীন, এটা প্রধান আশ্রয় বাক্য, কী বচন হবে? এ বচন। তাহলে সকল পুস্তক হয় ভ্রমাধীন। তাহলে এবার কাজ চিহ্নিত করা, মনুষ্যকৃত পদার্থ পক্ষপদ এস, ভ্রমাধীন সাধ্যপদ পি, আর পুস্তক হেতুপদ এম। এবার পরপর নিয়ম অনুসরণ করব। এক নম্বর নিয়ম দেখব, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না, দেখো হয়নি, নিয়ম মেনেছে। দু নম্বর নিয়ম দেখো, দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। তিন নম্বর নিয়ম দেখো যে প্রত্যেকটি নিয়ে তিনটি পদ থাকবে, তিনটি পদই আছে, না হলে কী হতো? M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। চার নম্বর নিয়ম দেখো, হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো পুস্তক দুবারই ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। পাঁচ নম্বর নিয়ম দেখব, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, দেখো নিয়ম মানেনি। নিয়ম কী ছিল? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এখানে হয়েছে, তাহলে এটা অবৈধ। আর যেহেতু পক্ষপদ, তাহলে অবৈধ, পক্ষদোষ। তাহলে এবার আমাদের মূর্তি আর সংস্থান রাখতে হবে, তাহলে আমরা মূর্তি লিখব, তাহলে মূর্তি, তাহলে মূর্তি কি? বচন তিনটে হচ্ছে কি? মূর্তি, আমরা পরপর লিখব মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আছে MP, তাহলে আমরা লিখব M আর P। অপ্রধান আশ্রয় বাক্য আছে কি? M আর S, MM এর যোগ করব। কোন সংস্থান? এটা তৃতীয় সংস্থান, তৃতীয় সংস্থান। তাহলে দোষ বলে পয়েন্ট, দোষ, তাহলে কী দোষ? অবৈধ পক্ষ দোষ। তাহলে এবার ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ পক্ষদোষ।
কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই নিয়ম মানা হয়নি কেননা পক্ষপদ মনুষ্যকৃত পদার্থ অপ্রধান আশ্রয় বাক্যের এই বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু এই পদটি সিদ্ধান্তের এই বচনের উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এখানে লিখতে পারলে তোমরা 4-এ 4 পাবে। 2, লোকটি বৃদ্ধ কারণ সে বিদ্যুতের মতন দুর্বল। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কারণের আগের বাক্য লোকটি বৃদ্ধ কী বচন হবে? এটা এ বচন হবে, আর দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব। এলেপ করে কী বচন? এ বচন। দেখো সকল লিখব না কারণ লোকটি বলে গেছে। লোকটি হয় বৃদ্ধ। দেখো এখান থেকে আমরা দুটো পদ পেলাম, একটা পেলাম পক্ষপদ এস আর সাধ্যপদ পি। তাহলে এবার খুঁজবো লোকটি আর কোন বাক্যে আছে। তাহলে সেই বাক্যটি অপ্রধান আশ্রয় বাক্য। দেখো বলছে যে কারণ সে বিদ্যুতের মতন দুর্বল। তাহলে সে বলতে কি? লোকটি। তাহলে লোকটি কি? লোকটি হচ্ছে দুর্বল, আর বৃদ্ধরা কি? দুর্বল। তাহলে অপ্রধান আশ্রয় বাক্য হবে এ বচন। লোকটি হয় দুর্বল। আর প্রধান আশ্রয় বাক্য হবে এ বচন, যে সকল বৃদ্ধ হয় দুর্বল। তাহলে এবার কাজ চিহ্নিত করা। লোকটির নিচে এস লিখব, বৃদ্ধর নিচে পি লিখব, আর দুর্বলের নিচে কি লিখব? এম, হেতুপদ। তাহলে এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ আর না মানলে অবৈধ। তাহলে 1 নম্বর নিয়ম দেখব যে দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো যে প্রত্যেক দিনে 3টি পদ থাকে, 3টি পদই আছে। 4 নম্বর নিয়ম দেখো যে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য। দেখো হেতুপদ দুর্বল, প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্যে একবারও ব্যাপ্য হয়নি। তাহলে ব্যাপ্য না হলে কি হবে? এটা নিয়ম মানিনি, তাহলে এটা অবৈধ আর অব্যাপ্য হেতুদোষ। তাহলে আমাদের মূর্তি লিখতে হবে, মূর্তি। তাহলে মূর্তি বলে পয়েন্ট। তাহলে মূর্তি কী হবে? 3টে বচন পরপর লিখব, এটা হচ্ছে মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে পি আছে আর পরে এম আছে। অপ্রধান আশ্রয় বাক্যে এস আছে আর এম আছে। এম এ যোগ করব কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান। তাহলে দোষ বলে পয়েন্ট, দোষ। তাহলে অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। এবার ব্যাখ্যা পয়েন্ট করে লিখতে, ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে। উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি কেননা হেতুপদ দুর্বল, প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্যের এই বচনের বিধেয় স্থানে থাকায় একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে লিখলে তোমরা 4-এ 4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।